উনার দাদার বাবা নরসিংদীর মনোহরদীর শেখের বাজার থেকে ১১০-২০ বছর আগে গাজীপুরের এই ইজ্জতপুর এলাকায় এসে বসত গড়েছিলেন। এক অসাধারণ কাহিনী মাইগ্রেশনের। উনি ছোটবেলায় দাদার সাথে বেড়ে উঠেছেন, প্রচুর সময় দিয়েছেন, সেই থেকে ইতিহাসটা জেনেছেন। এই জায়গার এখনো দুই পাশে ঘন বন, পরিত্যক্ত স্টেশনের মধ্য দিয়ে ট্রেন চলে যাচ্ছে ঢাকার দিকে। জীবন্ত চায়ের স্টল, চাওয়ালা একজন চমকপ্রদ চাওয়ালা একজন প্রাণবন্ত মানুষ, যার দুর্ঘটনায় দুটি পা নেই কিন্তু তারপরেও হাস্যোজ্জ্বল থাকেন। ওনার এই হাসি আমাকে চমকে দিয়েছে। মনে হচ্ছে জীবনের প্রতি ওনার কোনো আক্ষেপ নেই, কোনো ভ্রুক্ষেপ নেই। ওনার একটি ঘোড়া আছে, ওই যে দেখুন পেছনের এই ঘোড়াটি উনি ছোটবেলায় লালন পালন করে বড় হয়ে বিক্রি করে দিয়েছেন। জীবনানন্দ দাশের কবিতাটির কথা মনে পড়ছে, মহিনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। এই স্টেশনটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়, তখন নাম ছিল পারুলি। পাশে একটি নদী আছে, নদীর নামে স্টেশন। পরবর্তী সময়ে এখানকার শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজ্জত আলী সরকারের নামে স্টেশনটির নাম হয়ে যায় ইজ্জতপুর। একসময় ৬-৭টি ট্রেন এখানে থামতো, বর্তমানে একটিও থামে না। সর্বশেষ ভাওয়াল ট্রেনটি ২০২৪ সালেও থামতো, এখন সেই ট্রেনটিই বন্ধ। সুতরাং স্টেশনও বন্ধ। তার আগে থেকেই স্টেশন মাস্টার নেই। এখানে যতবার আসি আমার কাছে অপরূপ লাগে। এই যে দেখুন নীলাকাশ, সামনে সেই নদী, যেখান থেকে একটি নদীর সূচনা হয়েছে, পারুলি নদী। রেল লাইনের যে রেল ব্রিজ, এক পাশে পারুলি খাল, আর এক পাশে পারুলি নদী। এখান থেকে নদী উৎপন্ন হয়ে রাজাবাড়ি বাজারের পাশ দিয়ে বেলাই বিল, তারপরে ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় যাওয়া যায়, বালু শীতলক্ষা হয়ে কিংবা ধোলাইখাল হয়ে ঢাকা শহর। ট্রেন লাইন ধরে অবশ্যই হাঁটা ঝুঁকিপূর্ণ। মাত্রই ট্রেনটি গিয়েছে, এটি সিঙ্গেল লাইন, অন্য কোনো ট্রেন এই মুহূর্তে আসবে না। যেন আমি ১ মিনিটের হাঁটা পথ হাঁটছি, তাও দুই পাশে খেয়াল করে, কারণ ট্রেন লাইন মানুষকে মোহিত করে ফেলে, দুর্ঘটনার জন্ম হয়। এই যে দেখুন এই রেল লাইন ১৮৮৫ সালের। সামনে দেখুন একটি রাস্তা আছে, সড়ক, সেটি বাঘের বাজার থেকে, বাঘের বাজার বা মেম্বারবাড়ি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের, সেখান থেকে ইজ্জতপুর হয়ে নালিয়াটেকি, যেটি কিশোরগঞ্জ কাপাসিয়া রাজেন্দ্রপুর ঢাকার রাস্তা। রাজেন্দ্রপুরের আগে নালিয়াটেকি, পাশে রাজাবাড়ি বাজার, রাজাবাড়ি বাজারে গিয়েছে। এই হচ্ছে খাল, এটি পশ্চিম দিক। এই গ্রামের নাম পাটপচা। এখানকার ভূগোল এবং ইতিহাস সবসময় আমাকে মোহিত করে। ২ থানা, ২ ইউনিয়ন, ২ উপজেলা, ৩টি গ্রাম। এটা উত্তর দিক, ময়মনসিংহের দিকে চলে গিয়েছে। শ্রীপুর এবং রাজেন্দ্রপুরের মাঝামাঝি একটি সেকশন। এখান থেকে সোজা ৪.৫ কিলোমিটার দক্ষিণে রাজেন্দ্রপুর রেলগেট, পুরোটাই বন। এই যে নদী, এখান থেকে নদীর শুরু। এখানে খালটি এসে বড় হয়েছে, সেজন্য পারুলি নদী হয়েছে। আরও সামনে গেলে বরমি ইউনিয়নের দিক থেকে একটি খাল এসে এই নদীকে আরো বড় করেছে, রাজাবাড়ি গিয়েছে। দেখুন আমি গিয়েছিলাম দুপুরবেলা, ওই যে সামনে যেটি বিদ্যুতের খুঁটি, এটি হচ্ছে পাটপচা গ্রাম। প্রচুর পাট এনে এখানে পচানো হতো, সেজন্য জায়গার নাম হয়ে গেছে পাটপচা। রেল লাইনের ডান পাশে পাটপচা গাজীপুর সদর ভাওয়ালগড় ইউনিয়ন, বামে শ্রীপুর উপজেলা রাজাবাড়ি ইউনিয়ন হালুকাট গ্রাম। আর যেখানে দাঁড়িয়ে আছি এটি রাজাবাড়ি ইউনিয়নের কাফিলাতলি গ্রাম। সামনে ও যে স্কুল আছে। এখানে ইজ্জতপুরটি মূলত কাফিলাতলি গ্রামে অবস্থিত। পাশেই রয়েছে বিন্দুবাড়ি গ্রাম। বিন্দুবাড়ি গ্রামের একসময় নাম ছিল বৃন্দাবন দাস নামে এক ব্যক্তির নামে বিন্দুবাড়ি গ্রাম। ওই যে শুরুতে যে মানুষটাকে দেখিয়েছিলাম, ওনার দাদা একটি বই লিখেছিলেন, যদিও প্রাথমিক স্কুলের গণ্ডি পেরননি, কিন্তু শিক্ষক হয়েছিলেন ওই সময়ের। প্রাথমিক স্কুলের শিক্ষক হয়েছিলেন, অবাক করা বিষয়। তিনি বই লিখেছিলেন কোন গ্রামে কি অস্তিত্ব। সেই বই মানে প্রকাশ হয় নাই, বইয়ের পাণ্ডুলিপি। উনি ছোটবেলা সেই পাণ্ডুলিপিটি দেখেছেন, এখন হারিয়ে গিয়েছে। ইস, আমি খুবই আফসোস করেছি, যদি থাকতো কত কিছু জানতে পারতাম। এই যে বৃন্দাবন দাসের নামে বিন্দুবাড়ি গ্রাম, পাশের গ্রাম, সেটা এই বইয়েরই রেফারেন্স উনি আমাকে বলেছেন। এখানে একটি চা স্টল আছে, ওই যে ঘোড়া দেখিয়েছিলাম, একজন মানুষ যার দুটি পা নেই চায়ের স্টল চালাচ্ছেন হাসি মুখে, উনি ওই দোকানে বসে চা বিক্রি করেন। ১৯৬৫ সাল, ভারত পাকিস্তান যুদ্ধের বছর। ওই বছরে এই রেল স্টেশনটি স্থাপিত হয়। কত পরিত্যক্ত, কত স্মৃতি, কত মানুষ আসতো, দূর দূরান্তের মানুষ আসতো। বর্তমানে যেটি বাঘের বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের, সেই অঞ্চলের মানুষ এখানে এসে ট্রেনে উঠতো। এখান থেকে বাঘের বাজার ৩-৪ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ওই সময়টাতে ইজ্জতপুর ছিল উন্নত এলাকা। এখানে নদীপথ ছিল, এখানে রেলপথ ছিল, রেল স্টেশন, জমির দাম বেশি, ফসল বেশি উৎপন্ন হয়। আর বাঘের বাজার অঞ্চলের সেখানে উঁচু জমি, ফসল কম উৎপন্ন হতো। রাস্তা ছিল না কিন্তু তখন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, যেটা ৮০-র দশকে চালু হয়েছে। এখন
পুরো উল্টো হয়ে গেছে। বাগের বাজার এলাকা হয়ে গেছে শহর, এটি প্রত্যন্ত গ্রামই রয়ে গেছে, কারণ এখানে এই মৌজায় শিল্প স্থাপন নিষিদ্ধ, কারণ বনের সান্নিধ্য আছে, এই জন্য এটা আসলে প্রশাসনিকভাবে বনের পক্ষ থেকে করা হয়েছে। নরসিংদীর একটি কথা বলেছিলাম যে গ্রাম থেকে ওনার দাদার বাবা এসেছিলেন এখানে, ওনার দাদারা ৫ ভাই এবং দাদার বাবা এই গোষ্ঠীটা এসেছিলেন, হেঁটে, হেঁটে আসতেন। প্রায় ২৮ কিলোমিটার আকাশ পথেই এখন দূরত্ব, আমি গুগল ম্যাপে দেখেছি। তার মানে হাঁটা পথে এটা ৩০-৩৫ কিলোমিটার। এমনকি ওনাদের পারিবারিকভাবে মনোহরদীতে একটি মসজিদ ছিল। আশেপাশে আর কোনো মানুষজন নাই। হয়তো কোনো খোলা প্রান্তের মধ্যে ওনাদের গোষ্ঠীটা ওনারা পুরাটা এখানে মাইগ্রেট করে চলে এসেছিলেন। এখানে জমি বেশি তখন। তখন এই কাঠের মসজিদ এবং উপরে টিন। সেই কাঠের মসজিদের কাঠগুলো মাথায় করে, করে কয়েকদিনে ৫ দিনে ওনারা এখানে নিয়ে এসেছিলেন। এই যে অটোগুলো যাচ্ছে, এটা যাচ্ছে মেম্বার বাড়ি। সোজা পশ্চিমে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি। এখান থেকে ২০-৩০ টাকা ভাড়া, ৪ কিলোমিটারের মতো দূরত্ব। আর এটা উত্তর দিক। আর এই দিকটা রাজাবাড়ি যাওয়া যায়। ২ পথেই রাজাবাড়ি, যেটি রাজাবাড়ি বাজার কাপাসিয়া রাজেন্দ্রপুর সড়কে। এখান থেকে অটো যায়, সিএনজি যায়। কিন্তু সন্ধ্যার পর এখানে আসলে অটো, সিএনজি পাওয়া কঠিন হয়ে যায়। পাওয়া যায়, রিজার্ভ নিতে হয়। মানুষের চলাচল থাকে না। আমি বাঘের বাজার থেকে এই পথে মাঝেমধ্যেই রাজেন্দ্রপুরে যেতাম। এটা একটা রাস্তা। আর এই যে দেখেন সামনে আরেকটি নতুন রাস্তা হয়েছে, যেটি রাজাবাড়ি বাজারে গিয়ে উঠেছে ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে। এখান থেকে রাজাবাড়ি ৬ কিলোমিটার। আরেকটি রাস্তা বাইরে চলে গিয়েছে নার্সারি মাঠ, রাজাবাড়ি শ্রীপুর সড়কে। নার্সারি মাঠ থেকে শ্রীপুর, রাজাবাড়ি বা গোসিংগার দিকে যাওয়া যায়। এই অঞ্চলে যারা মুসলিম বা বাঙালি, তারা ১৮৮৫ সালে যখন রেলপথ হয়, কারো পূর্বপুরুষ এখানে ছিল না। শুধু কোচ মান্দাই সম্প্রদায় ছিল। এজন্য সিএস রেকর্ডে কোচদের নাম পাওয়া যায়। রেলপথ হওয়ার পর রেল দিতে মানুষ এসেছে। তারপর এখানে জমি, পর্যাপ্ত জমি, চাষ করার প্রজা নাই। বিভিন্ন জায়গা থেকে নরসিংদী, গাজীপুরের কাপাসিয়া, ওই পূর্ব দিকের মানুষজন এখানে এসে বসত গড়েছেন। এখনো যাদের সাথে কথা বলি স্থানীয়দের সাথে, ওনারা গর্ব করে বলেন, মানে ওনারা শিকড়টা মনে রেখেছেন কোন দিক থেকে এসেছেন। সেই কোচ মান্দাই সম্প্রদায়ের মানুষ ১৯৪৭ সালের দেশভাগ, ৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ, ১৯৭১ সালের যুদ্ধ, এই বিভিন্ন প্রেক্ষাপটে কিছু মানুষ ভারতে চলে গিয়েছে, কিছু মানুষ এখান থেকে আরও প্রত্যন্ত অঞ্চল, ভালুকার মল্লিকবাড়ি অঞ্চলের দিকে চলে গিয়েছে এবং পাশের ইউনিয়নেও গিয়েছে কিছু মানুষ। বাঙালি যখন এখানে আসলো ১২০ বছর, ১০ বছর আগে, তার আগে কোচরা ছিল। তার আগে কি ছিল? পলাশীর যুদ্ধের পরের সময় এখানে প্রচুর বাঙালির বসবাস ছিল। বিভিন্ন বইতে পাওয়া যায় ভাওয়াল রাজাদের শুরুর দিকের যে উত্থান, তখন এখানকার প্রজারা বন্য প্রাণীর ভয়ে বিভিন্ন দিকে চলে গিয়েছিল। তাছাড়া দুর্ভিক্ষের কারণে এখান থেকে স্থানান্তরিত হয়েছিল। এখানকার উপনায়েবের অত্যাচার, এখানকার খাজনার জন্য তৎকালীন মুর্শিদাবাদ কেন্দ্রিক পলাশীর যুদ্ধের পর যে বিশৃঙ্খলা অবস্থা, ওই সময় অনেকে চলে গিয়েছিল। বাঙালি সেজন্য এখানে কষ্ট সহ্য করতে না পারে দূরে সরে যায়। কোচটা কিন্তু বনে থাকতে পছন্দ করে, নির্জনে থাকতে পছন্দ করে, কষ্ট সহ্য করতে পারে তুলনামূলক বেশি, তারা থেকে যায়। পরবর্তী সময়ে আবার শত বছর পরে বাঙালিরা ফিরে আসতে শুরু করে। এই ছিল এখানকার ইতিহাস। শেষ করছি ভিডিওটি। মতামত কমেন্টে জানাবেন।